না 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 না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, না না না। খোকা, খোকা কি হয়েছে? কি হয়েছে খোকা? খোকা বাছা আমার, কি হয়েছে বাবা? তুই এরকম চিৎকার করলি কেন? আবার আবার আমি আবার সেই স্বপ্ন দেখলাম মা। সেই হাত আমাকে মারার জন্য এগিয়ে আসছে। উফ, কি কি বিভৎস। আচ্ছা আচ্ছা, এই নে এই নে, জল নে, খা। কতবার বলেছি, কতবার তোকে ওই সব ভূত দত্তি ছাইপাশ বই পড়তে বারণ করেছি, তবুও তুই শুনবি না। ওই সব গাল গল্প সারাদিন পড়িস আর রাতের বেলা ওই নিয়ে স্বপ্ন দেখিস তুই। উফ, তোমরা তোমরা কেন বুঝতে চাও না বলো তো? এরকম কোনো গল্প আমি কখনো পড়িনি। তাছাড়া এটা কোনো গল্প কথা নয়, এটা যেন রক্ত মাংসের বাস্তব। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, তোমাকে আর কাব্য করতে হবে না। অনেক রাত হয়েছে, এবারে ঘুমিয়ে পড়ো। আমি বরং আগামীকাল একবার কবিরাজ মশাইকে ডেকে পাঠাবো। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে গো। খোকা তুই এবার একটু ঘুমানোর চেষ্টা কর দেখি। চিন্তার কোনো কারণ নেই জমিদার বাবু, ছোট বাবু একদম সুস্থ আছেন। কিন্তু তাহলে বারবার সেই স্বপ্নগুলো দেখার কারণ? সারাদিন ধরে নিজের ঘরে বসে বসে কেবল গল্পের বই পড়লে আর কি হবে গিন্নি? হ্যাঁ, খাওয়া দাওয়া আর গল্পের বই পড়া ছাড়া ওর কি আর কোনো কাজ আছে? ওইটাই আমি বলতে যাচ্ছিলাম জমিদার বাবু, এসবই ছোট বাবুর অবচেতন মনের কল্পনা মাত্র। আপনি বরং ওকে জমিদারির কাজে ব্যস্ত করে দিন, দেখবেন কাজের চাপে এইসব বিষয়ও ভুলেই যাবে। আপনি একদম ঠিক বলেছেন কবিরাজ মশাই, আমি এরকমই কিছু একটা ভাবছিলাম। কিন্তু তোমার তো সব বিভাগেই বিভিন্ন ব্যক্তির হাতে দায়িত্ব সঁপে দেওয়া আছে, আমি কোথায় কাজ করব? আচ্ছা শোনো না, আমি বলি কি, খোকাকে তুমি জঙ্গলমহলের দায়িত্বে নিযুক্ত করে দাও না। ওখানে তো এমনিতেও এখন কেউ নেই। জঙ্গলমহল? না 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 না, অত দূরে আমি খোকাকে পাঠাতে পারবো না। তাছাড়া সেখানে না আছে কোনো সুযোগ সুবিধা, না কোনো সুব্যবস্থা। না না, তা হয় না, তা হয় না। কেন হয় না বাবা? আমার কোনো সমস্যা হবে না, তুমি তুমি শুধু আমাকে অনুমতি দাও। কিন্তু তুই কি অত বড় জঙ্গলমহলের দায়িত্ব সামলাতে পারবি? খুব পারবো বাবা, তুমি একদম নিশ্চিন্তে থাকো। তুমি আমার সেখানে যাবার ব্যবস্থা করে দাও, ব্যাস। আদিত্যের প্রবল ইচ্ছের কাছে এক প্রকার বাধ্য হয়েই জমিদারকে জঙ্গলমহলের দায়িত্ব আদিত্যের হাতে সঁপে তার যাওয়ার সমস্ত ব্যবস্থা করে দিলেন। আদিত্য যখন জঙ্গলমহলে পৌঁছালো তখন দিন ফুরিয়ে রাত নেমেছে। সেখানের এক পোড়ো বাড়ি মেরামত করে আদিত্যের থাকার ব্যবস্থা হলো। সেখানের আধিকারিক মনোহর আদিত্যকে সব বুঝিয়ে দিল। পরদিন থেকেই সে জমিদারির কাজে ব্যস্ত হয়ে পড়ল। আপনাদের এখানে রাধুনী ঠাকুর কিন্তু জব্বর রান্না করে। দেশি মুরগির ঝোলটা খাসা হয়েছিল। এইসব আপনার জন্যই বিশেষ ব্যবস্থা করে আনা হয়েছে ছোটবাবু। আপনি খুশি মানে জমিদার বাবু খুশি। আদিত্য উঠে বাইরে উঠোনে হাত ধুয়ে নিতে নিতে হঠাৎই যেন চমকে ওঠে। খাবার কিছু খেতে দেবে গো বাবু, বড় খিদে লাগছে, কিছু খেতে দেবে? মনোহর বাবু, মনোহর বাবু, শিগগির এদিকে একটু আসুন, তাড়াতাড়ি। কি 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 হয়েছে ছোটবাবু? কোনো সমস্যা হয়েছে? ওই লোকটা, ওই দেখুন না। নগদ পুরস্কার জিতুন। ও ও তো সিধু, ও সিধু ছোটবাবু এই জঙ্গলমহলেই থাকে। খিদের জ্বালায় এদিক ওদিক ছুটে বেড়ায়। আপনার খাওয়া হলে যে উচ্ছিষ্ট থাকে সেগুলোর আশায় বসে থাকে। ওকে ভয়ের কিছু নেই। উচ্ছিষ্টগুলোও খায়? কিন্তু কেন? আর কি করবে বাবু, ওরা গরিব লোক, না আছে জমি যে চাষ করবে, আর ঘরে পয়সাও তো নেই। এই গ্রামের বেশিরভাগ লোকেরই একই দশা। দাঁড়ান বাবু, আপনার পাতের খাবারগুলো আমি ওকে গিয়ে দিয়ে আসি। এই দাঁড়ান মনোহর বাবু, ওকে আর কখনো উচ্ছিষ্ট দিতে হবে না। রান্নাঘরে আমার রাতের যেই খাবার আছে ওকে দিয়ে দিন, আর প্রতিদিন যেন ওর জন্য রান্না হয়। মনোহর বাবু, এ তো দেখছি কেবল গত 6 মাসের নথি রয়েছে, বাকি কাগজপত্র কোথায়? আগে সেসব তো এই দেরাজ আলমারির মধ্যে রয়েছে, খুঁজতে একটু সময় লাগবে। আমি ভেবেছিলাম বুঝি এই কাগজেই আপনার হয়ে যাবে।
না না, তা কি করে হয়? আমি এখানের আগাগোড়া সব হিসেব নথিপত্র সবটা দেখতে চাই। বাবা যখন আমাকে এখানে দায়িত্ব দিয়েছেন। না 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 না, ছোট কর্তা চারটার সঙ্গে দেখা করবে না। মনোহরবাবু, বাইরে কিসের হট্টগোল? ও কিছু না ছোট বাবু, গ্রামের লোক শুনেছে জমিদার বাবুর ছেলে এসেছে, ওই তাই আপনার সঙ্গে দেখা করতে এসেছে। সে কি কথা? ওদেরকে আসতে বাধা দিচ্ছেন কেন তবে? আমি ওদের সমস্যার কথা ওদের মুখ থেকেই শুনতে চাই। আপনি এক্ষুনি লাঠিয়ালকে ওদের নিয়ে আসতে বলুন। আদিত্যের আদেশ পেতেই কিছুটা বাধ্য হয়েই মনোহর বাইরে দাঁড়ানো গ্রামবাসীকে নিয়ে ঘরে ঢুকতেই আদিত্য যেন তাদের চেহারা দেখে চমকে গেল। তাদের চেহারা হাড় জিরজিরে, মলটি পরা আদিবাসী লোকগুলোকে দেখেই আদিত্যের তাদের হতদরিদ্র অবস্থার কথা বুঝতে আর বাকি রইল না। সে বলল, এসো, তোমরা তোমরা সকলে এসো। আমি জমিদার বাবুর ছেলে। কর্তা বাবু, মু মু লালু হর গত গত 3 বছর ধরে এখানে জল হয় নাই। যেটুকুন জমি আসিল সব খাজনার লগে চলে গেছে। পরে জমিতে খেটে কোনো রকমে চলে। এবারে খাজনা দিতে গেলে সে মরি যাবো কর্তা, মরি যাবো। কর্তা, আপনি আমাদের মাই বাপ। বর্ষাকালে এখানেই তো সাপের উৎপাত হয় যে প্রতি বছর ঘরের বাচ্চাগুলা সাপের কামড়ে বিঘরে মারা যায়, কারণ এখানে যে চিকিৎসার কোনো ব্যবস্থাই নাই। মনোহরবাবু, জঙ্গলমহলের অবস্থা যে এতটা শোচনীয় সেটা আপনি আমাকে আগে বলেননি কেন? আগে আসলে জমিদার বাবুকে অনেকবার করের ভাগ কমাতে বলেছিলাম, কিন্তু যাগে, সে যাই হোক, তোমরা সকলে নিশ্চিন্তে ফিরে যাও। আমি কাল সকালে নিজে গিয়ে সব অবস্থা দেখব আর যথাসম্ভব ব্যবস্থা নেব। পরদিন থেকে আদিত্য গ্রামের বেশ কিছু অংশে ঘুরে ঘুরে পরিদর্শন করল। গ্রামের শোচনীয় অবস্থা দেখে সত্যিই সে যেন বিমর্ষ হয়ে উঠল। কিভাবে গ্রামবাসীদের অবস্থা শোধরানো যায় এই সব বিষয়ে ভাবতে ভাবতেই আদিত্য যখন বাড়ির দিকে ফিরছে তখন দেখল একজন আদিবাসী মেয়ে জঙ্গলের পথে যাচ্ছে। আদিত্য হাঁক দিয়ে জিজ্ঞাসা করল, এই মেয়ে, মেয়ে, কে তুমি? অন্ধকার হতে চলেছে আর তুমি একা জঙ্গলের দিকে কোথায় যাচ্ছ? জানো না জঙ্গলে হিংস্র জন্তু রয়েছে? পেন নাম কর্তা, আমি ফুলমণি। এই গ্রামে ঘর কিনা, তাই জঙ্গলের জন্তু জানোয়ারে আমি ডর করি না কর্তা। তা হোক, তবু এই সময় তুমি জঙ্গলের দিকে যাচ্ছই বা কেন? যদি কোনো বিপদ ঘটে যায় তখন তো গ্রামের লোক আমাকেই দোষ দেবে যে ছোটবাবু গ্রামে থাকতো এমন দুর্ঘটনা ঘটে গেল। আপনি নিশ্চিন্তে থাকেন কর্তা, ও আমার কিছু হবে ক্লাই। আমি তো রোজ এই জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ে যাই। হ্যাঁ, পাহাড়ে যাও? ওই দূরের নির্জন পাহাড়ে তুমি একা একা যাও? তোমার বাড়ির লোক কিছু বলে না? ঘরে কেউ থাকলে তো বলবে কর্তা, আমার যে কেউ লাই, তাই ঘরে একা একা ভাল লাগে না। ও, কিন্তু ওই পাহাড়ের ওপরে গিয়ে তুমি কি করো? ওখানে এমন আছেটা কি? ওই পাহাড়ের উপরে স্বর্গ আছে গো কর্তা। হেতায় গেলে সব দুঃখ কষ্ট যেন উদাও হয়ে যায়। সত্যি? তাহলে তাহলে আমিও একবার ওই পাহাড়ে যেতে চাই ফুলমণি, আমায় নিয়ে যাবে? আপনি যাবেন কর্তা? অবশ্যই নিয়ে যাবো আপনারে। আপনি আসুন না আমার সাথে, আমি আপনাদের লয়ে যাচ্ছি, চলুন। ফুলমণি আদিত্যকে নিয়ে জঙ্গলের একটা নির্দিষ্ট পথ দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলল পাহাড়ি পথে। জঙ্গলে ঝিঝি পোকার এক নাগাড়ে ডাক তার শুনতে শুনতে কখন যে ওরা পাহাড়ের উপরে পৌঁছে গেছিল আদিত্য খেয়ালই করেনি। কিন্তু সম্বিত ফিরে যখন সামনে তাকালো তখন দারুণ বিস্ময় আর আনন্দে তার মন যেন নেচে উঠল। পাহাড়ের উপর থেকে সারা গ্রামটাকে যেন রং তুলি দিয়ে আঁকা ছবি বলে মনে হচ্ছে। এ যে অপরূপ দৃশ্য ফুলমণি! আরে আরে মনোরম বাতাস, প্রকৃতির এই অপূর্ব রূপ আমি আমি কখনো দেখিনি। আমি তো আপনাদের এই কথাটাই বলছিলাম কর্তা, তাই তো রোজ এটাই ছুটি আসি আমি। তোমায় তোমায় অসংখ্য ধন্যবাদ ফুলমণি। তুমি না বললে আমি তো এই জায়গাটার কথা জানতেই পারতাম না। কাল থেকে আমিও রোজ তোমার সাথে এখানে আসবো, মানে যদি তোমার কোনো আপত্তি না থাকে আর কি। কি যে বলেন কর্তা,
এই জমি জঙ্গল পাহাড় সবই তো আপনার সম্পত্তি, আমি আপত্তি করতে যাব কেনে? মোটেও না ফুলমণি, এই জমি জঙ্গল পাহাড় এসব প্রকৃতির সম্পদ, আমার নয়। আর আমি তো এখানে নতুন, তুমি এখানের আদি বাসিন্দা। তুমি এই জায়গাটাকে যতটা জানো আমি তো অতটাও জানি না। না তা বেশ তো কর্তা, আমি আপনারে এই জঙ্গলমহলের আরো সুন্দর সুন্দর জায়গাগুলো দেখাবো, কেমন? অমন জায়গা আপনি জীবনে দেখেন নাই, আমি বলতে পারি। তবে তো বেশ হবে। কালকে তাহলে বিকেলের দিকে আমি পথের ধারে তোমার জন্য অপেক্ষা করব। পরদিন ফুলমণি আদিত্যকে গ্রামের শেষ প্রান্তে অবস্থিত এক নদীর ধারে নিয়ে গেল। আদিত্য নদীর ঠান্ডা জলে পা ডুবিয়ে বলল, আহ, কি ঠান্ডা জল! সারাদিন ভীষণ রোদ গরমের পরে এই ঠান্ডা জলে স্নান করতে কিন্তু দিব্যি লাগবে না? স্নান করবেন? তা করুন না কর্তা, এই জলে স্নান করলেই আপনার শরীর মন দুটোই একেবারে চাঙ্গা হয়ে যাবে। ঠিক বলেছ, সত্যি ফুলমণি, তোমায় যে আমি কি বলে ধন্যবাদ জানাবো জানি না। তুমি আমায় এত সুন্দর উপহার দিলে, কিন্তু আমি যে তোমায় কি দেব? কর্তা, কর্তা আপনি উঠে আসেন, কর্তা চটপট উঠে আসেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি কর্তা। ওমা, কেন? এই তো তুমি বললে জলে স্নান করলে আমার শরীরটা নাকি চাঙ্গা লাগবে। আগে আগে না কর্তা, হঠাৎ আমার মনে পড়ে গেল গিয়া এই নদীর কোনো কোনো জায়গায় না চোরাবালি রয়েছে। আপনি আপনি এক্ষুনি উঠে আসুন। দেখলে, তুমি আবারও আমার উপকার করলে ফুলমণি। তোমার এত উপকার যে আমি কিভাবে শোধ করব সত্যি জানি না। ফুলমণি উত্তরে কি বলবে ভেবে পায় না। সারা দিন আদিত্য আদিবাসীদের মঙ্গলের জন্য কাজ করে, আর বিকেল বেলায় ফুলমণি আদিত্যকে নিয়ে জঙ্গলমহলের বিভিন্ন স্থানে বেড়াতে নিয়ে যায়। ফুলমণি একদিন না এলেই আদিত্যের যেন বড্ড অস্থির লাগে। ফুলমণির মিষ্টি হাসি, সরল স্বভাব তার মনে যেন এক অদ্ভুত প্রশান্তির রেশ রেখে যায়। এদিকে আদিত্যের সাথে ফুলমণির এই মেলামেশা মনোহরের যেন মোটেই সুবিধের বলে মনে হয় না। মনোহর বাবু, আপনি কি সমস্ত নথি আর ওই দস্তাবেজগুলো আলমারি থেকে বের করার ব্যবস্থা করলেন? মাফ করবেন কর্তা, সত্যি আমার আমার খেয়াল ছিল না। আমি ওগুলোরে বের করে নিয়ে আসবো খন। এই ছেলেটা দেখি ওগুলোর পেছনেই পড়ে আছে। ওদিকে ওগুলোর মধ্যে যে কারচুপি রয়েছে সেগুলো যে ধরা পড়ে যাবে। বেশ, আর যেন বেশি দেরি না হয়। আমি আজকে আসছি তাহলে। তা ফুলমণির লগে বেড়াতে যাচ্ছেন বুঝি কর্তা? আমার গতিবিধির উপর নজর না রেখে নিজের কাজে মন দিন মনোহর বাবু, ওটাই আপনার জন্য ভালো হবে। এবারে সেই কাজটাই করতে লাগবো কর্তা। তোমার এখান থেকে সরাতে লাগবো। জমিদার বাবুকে আমি আজই চিঠি লিখে দেব। বাবারে, এই তো আকাশ পরিষ্কার ছিল, আবার এখনই ঝড় হচ্ছে নাকি? এটা এটা তো আমার সেই স্বপ্নের হাত। কে আছো? বাঁচাও, বাঁচাও! কর্তা বাবু আমি হেতায়, আমার হাত কান ধরেন ধরেন কর্তা বাবু। এই তো এই তো ফুলমণি, কেউ যেন আমায় ঠেলে ফেলে দিচ্ছিল। তুমি সঠিক সময় না এলে আমি মরে যেতাম ফুলমণি। অমন কথা কইবেন না কর্তা বাবু, আমি আপনারে কিচ্ছুটি হতে দিব না। ফুলমণি, তুমি এত ভালো, আমার জন্য এত করো, তাও মনোহর বাবু তোমাদের নামে কত কি বললেন। ছি 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 ছি। অন্যদিকে মনোহর জমিদার বাবুর কাছে চিঠি পাঠিয়ে লিখলেন যে এখানে থেকে আদিত্যের ভয়ানক শরীর খারাপ হয়েছে, তিনি যেন অবিলম্বে জঙ্গলমহলে আসেন। চিঠি পেয়ে জমিদার আর তার স্ত্রী পরদিনই জঙ্গলমহলে এসে হাজির হলেন। জমিদারের স্ত্রী আদিত্যকে দেখে উদ্বিগ্ন হয়ে বললেন, খোকা আমার, তুই ঠিক আছিস বাবা? তুই ভালো আছিস তো?
মা, বাবা, তোমরা এখানে হঠাৎ? সব ঠিক আছে তো? সে কি কথা রে, মনোহর যে লিখে পাঠালো। আরে জমিদার বাবু, গিন্নিমা, পেন্নাময় কথা, পেন্নাময় কতদিন আপনাদের দেখিলাই। আমি বললে তো আর আসতেন না, তাই সিডিতে ছোট বাবুর শরীরের কথা লিখছিলাম। কি আশ্চর্য, সে কি কথা! সত্যি মনোহর, তোমার কাণ্ড কারখানা বড়ই অদ্ভুত। যাই হোক, খাজনা আদায়ের কাজ বাজ ভালো চলছে তো নাকি? আদিবাসীদের খাজনা আমি মুকুব করে দিয়েছি বাবা। যারা পেট ভরে খেতে পায় না তারা খাজনা দেবে কিভাবে বলতে পারো? খাজনা মুকুব করেছিস মানে? আরে তুই কি পাগল হলি নাকি খোকা? খাজনা না দিলে জমিদারি চলবে কেমন করে? জমিদারি চলবে বাবা, কিন্তু খাজনা আদায় করলে যে আদিবাসীদের জীবন চলবে না। এখানে গত কয়েক বছর ধরে ভালো করে বৃষ্টি হয়নি, চাষাবাদ হয়নি। ওদের অবস্থা যে কতটা শোচনীয় তুমি ভাবতে পারবে না। ওদের অবস্থা ভাবার আমার দরকার নেই খোকা। তোকে এখানে জমিদারি সামলাতে পাঠিয়েছিলাম, জমিদারি লাটে তুলতে নয়। জমিদারি আমি ভালোভাবেই সামলেছি বাবা। আদিবাসীদের জন্য একটা চিকিৎসালয় করেছি, 2টো পানীয় জলের পুকুর খনন করিয়েছি। তাছাড়া এত সব খরচ করার পরেও তুই বলছিস খাজনা আদায় করতে না? আয় মনোহর, তুমি এক্ষুনি আদিবাসীদের বলো তাদেরকে দ্বিগুণ করে খাজনা দিতে হবে, নইলে। খবরদার মনোহর বাবু, এখন আমি এই জঙ্গলমহলের ভারপ্রাপ্ত জমিদার। আমি যেটা বলেছি সেটাই হবে। আর বাবা, আমি তোমাকে প্রথমেই বলেছিলাম আমি স্বাধীনভাবে কাজ করতে চাই। যদি সেটা না হয় তাহলে আমি এখান থেকে চলে যাব, ব্যাস। না 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 না, আদিত্যকে এখান থেকে নিয়ে যেতেই হবে, নইলে সমাজ সেবা করতে গিয়েও আমার জমিদারি ফতুর করে দেবে। জমিদার বাবু, ছোট বাবুর সামনে কথাটা বলিলাই, কিন্তু এখন বলতেছি। ছোট বাবু এখানের এক আদিবাসী মাইয়া শখ করে পড়েছে। প্রতিদিন পাহাড়ের উপরে বসে থাকে দুজনে। এখনো তো হেতায় গেছে গিয়া। চলো তো গিয়ে দেখি। কর্তা, আজকে আপনারে এমন মনমরা লাগছে কেন? আজকে বাবা মা এসেছে ফুলমণি। বাবা এসেই এখানে লোকের ওপর থেকে জোর করে খাজনা আদায় করতে বলছে। তাহলে এবারে কি করবেন? আমি যতটা বাবাকে চিনি, তিনি আমাকে এখান থেকে নিয়ে যেতে চাইবেন, কিন্তু আমি যেতে চাই না ফুলমণি। এই অঞ্চল ছেড়ে, তোমাকে ছেড়ে আমি আমি কিছুতেই যেতে পারবো না। এই আপনি কি বলছেন কর্তা? অনেকবার তুমি এই কথাটা বলবো ভেবেছি ফুলমণি, কিন্তু আমি পারিনি। আজ না বললে হয়তো অনেক দেরি হয়ে যাবে। আমি তোমাকে ভালোবাসি ফুলমণি, আমি তোমাকে বিয়ে করতে চাই। খোকা, তুই এখানে ছোট লোকের মেয়েটার সঙ্গে কি করছিস? বাবা, তুমি, মা, তোমরা এখানে কি করছো? প্রথমে তুই বল, তুই ওই মেয়েটার সাথে এখানে কি করছিস, আর কে ও? মা, ও ফুলমণি এখানেই থাকে, আর আমি ওকে ভালোবাসি মা। আমি ওকে বিয়ে করতে চাই। আদিত্যের কথা শুনে জমিদার যেন তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন। তিনি রাগে ফুলমণির দিকে এগিয়ে গিয়ে তাকে মারতে যেতেই একটা অদ্ভুত কাণ্ড ঘটে গেল। জমিদার বিস্ফারিত চোখে দেখলেন ফুলমণির পিছনে মুহূর্তের মধ্যে একটা মহিলার ছায়ামূর্তি। সে হুঙ্কার ছেড়ে বলল, তুই আমার মেয়েকে মারবি? হ্যাঁ, আমার মেয়েকে মারবি? তোকে আমি চারুমণি! বাবা, বাবা! ও এসেছে, চারুমণি ফিরে এসেছে। বাবা, বাবা, এসব কি বলছো তুমি? কে চারুমণি? ওগো, তুমি ঠিক আছো? এ আমার অতীতের কালো অধ্যায়, যেটা তোমরা কেউ জানো না, কিন্তু আজ হয়তো আমাকে বলতেই হবে। তখন জমিদারের কাজে জঙ্গলমহলে এসেছিলাম। এখানেই আমার রান্না খাওয়া সব কাজ করে দিত ওই আদিবাসী মেয়ে চারুমণি। চারুমণিকে দেখেই আমার মনে খারাপ অভিসন্ধি জাগে, কিন্তু আমি জানতাম চারুমণি খুব আত্মসম্মানী মেয়ে। আমি তাকে প্রলোভন দিলেও সে সেটাকে বারবার প্রত্যাখ্যান করতে লাগলো। এদিকে আমার মনে তখন চারুমণিকে পাওয়ার ইচ্ছে দুর্নিবার হয়েছে, তাই একদিন ফন্দি করে তাকে নিয়ে এই পাহাড়ে এলাম। কর্তা,
আপনি যে কইছিলেন সেই জড়িবুটি নাকি এটাই আছে, কই চোখে পড়ছে না তো। আরে আছে চারুমণি, আছে। তুমি এখানেই আছো। তুমি দেখতে না পেলেও আমি কিন্তু দেখতে পাচ্ছি। তোমাকে পাওয়ার জন্য আমি কবে থেকে ছটফট করছি, তুমি কি তা দেখতে পাও না? তার মানে আপনি মিথ্যে কথা কয়ে আমায় এটা এনেছেন? না 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 না, আমি 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 যাবো, আমি 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 এত যাবো। কষ্টে এখানে এনেছি, সে তো যাবার জন্য নয় চারুমণি। এবারে আমি যা বলবো তাই হবে। এটা তুই ঠিক করলি নাই জমিদার। আমি সকলকে বলে দেব, আমি গ্রামের সকলকে এক এক করে বলবো তোর নোংরামির কথা। তুই দেখবি। বলবি তো তুই তখন, যখন তুই প্রাণে বাঁচবি চারুমণি। স্যার আমাকে, স্যার স্যার। সেদিন আমি চারুমণিকে এই পাহাড় থেকেই ফেলে দিয়েছিলাম, আর আজকে আজকে সে আমার। হে ভগবান, এ কি হলো? খোকা, আমি কোনোদিন ভাবিনি তোর বাবা এরকম একটা মানুষ। সারা জীবন আমি আমি একটা লম্পটের সঙ্গে সংসার করলাম। জানি না মা, আমিও কিছু জানি না। চারুমণি, বাবা যা করেছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। কিন্তু ফুলমণি, তুমি তো কখনো আমাকে এসব কিছুই বলোনি। সেই ছোটবেলায় মাকে হারানোর পর থেকেই আমার একমাত্র লক্ষ্য ছিল মায়ের মরার বদলা নেওয়া। যখন তুই ইহানে এলি, আমি তোরে প্রাণে মারার কথা ভাবছিলুম, কিন্তু পরে বুঝলাম তুই বড় ভালো মানুষ। তখন থেকেই তোরে আগলে রাখছিলুম। আমি আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা ফুলমণি, কিন্তু কিন্তু আমি তোমাকে মন থেকে ভালোবেসেছি। আমার সাথে তুমি চলো ফুলমণি। না কর্তা, আমি আমার মায়ের খুনির ছেলের লোকে ঘর বাঁধতে পারবো লাই। তুই ভালো মানুষ, কিন্তু আমারে তুই ক্ষমা কর। না ফুলমণি, না, এমন বলো না তুমি। আমি তোমাকে সত্যি ভালোবাসি, আমার সাথে এরকম করো না তুমি। না কর্তা, এটা আমার পক্ষে সম্ভব লাই। পারলে আমাকে তুই ভুলে যা।